কমপ্লেক্স নাম্বারের প্রথম পার্টে আমি থিওরির প্রথম পার্টটি আলোচনা করেছি। খানিকটা থিওরি রয়েছে, সেটা পরে আলোচনা করব। আজকে এসএনদের বইয়ের কিছু এমসিকিউ সমাধান করব। তো প্রথমে একদম একের প্রশ্নতে দেখো, জেড বার সমান এটা রয়েছে, তোমাকে জেড সমান কত লিখতে বলেছে। তো শুধুমাত্র এই যে 5i এর বাম দিকের চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে -5i। তো এখানে দেখো অপশান এ। 2 নম্বর প্রশ্ন দেখো, যদি জেড সমান এটা হয় তাহলে জেড বার সমান কত। এই যে √-5 এর বাম দিকে যে চিহ্নটা, এটা দেখো মাইনাস রয়েছে, এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্লাস করে দেবো। দেখো একদম প্রথমে রয়েছে উত্তরটা। 3 নম্বর প্রশ্ন দেখো, দুটো করে কমপ্লেক্স নম্বর, কে ছোট কে বড় এটা জানতে চাওয়া হয়েছে। তো তোমরা এটা জেনে রাখো যে দুটো কমপ্লেক্স নম্বরের মধ্যে ছোট বড় নির্ণয় করা যায় না। সুতরাং এখানে এ বি সি কোনোটাই হবে না, তাহলে ডি এর উত্তরটি হবে। এরপর 4এরটা দেখো, মডিউলাস বের করতে বলা হয়েছে 1 প্লাস √-8 এটা। তো আমরা এটাকে কি লিখতে পারি, 1 প্লাস √-1 ইন্টু √8। তাহলে তোমার দাঁড়াচ্ছে 1 প্লাস i ইন্টু √8। তো তাহলে মডিউলাসের আমরা জানি যে মডিউলাস মানে হচ্ছে, যদি এইটাকে আমরা জেড হিসাবে লিখে থাকি তাহলে মড জেড এটা সমান হচ্ছে √, এই প্রথম সংখ্যাটার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় সংখ্যাটার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে √1 প্লাস 8 √9। তাহলে অ্যান্সারটা হবে 3। এরপর 5এর প্রশ্নে দেখো, জেড জটিল সংখ্যার মডিউলাস 3 বলে দিয়েছে, আর অ্যাম্প্লিটিউড হচ্ছে -π/4 হলে জেড মডিউলাস জেড এর মডিউলাস অ্যাম্প্লিটিউড আকার কত। তো তাহলে জেড সমান কি হবে, 3 গুণ থাকবে, যেহেতু আমাদের আর কস থিটা প্লাস আর সাইন থিটা ইন্টু আই, বা আই আর সাইন থিটা এটাই ছিল আমাদের। তাহলে সেক্ষেত্রে তোমার আর কমন নিয়ে বাইরে বের করে দেওয়া যায়। তাহলে 3 ইন্টু কস, এখানে দেখো -π/4 প্লাস আই সাইন -π/4। আমি এই প্রথম বন্ধনীটাকে দ্বিতীয় বন্ধনী করে দিচ্ছি। তাহলে কি হবে, 3 ইন্টু দেখো cos -π/4 মানে হচ্ছে cos π/4, আর এই যে সাইন -π/4 মানে -i সাইন π/4। তাহলে এখানে তোমার অপশন সিতে তোমার উত্তরটি আছে। এরপর 6এর দাগ, জেড সমান -2 এই জটিল সংখ্যার অ্যাম্প্লিটিউড কত হবে। তো আমি এখানে তাহলে জেড সমান মনে করছি আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে তোমার আর কস থিটা এটা সমান হচ্ছে -2, আর আর সাইন থিটা এটা সমান হচ্ছে 0। তার মানে আচ্ছা, এখানে তাহলে তোমার আর স্কোয়ার সমান এই -2 এর হোল স্কোয়ার মানে 4, তাহলে আর সমান হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি cos থিটা সমান হচ্ছে -2/r মানে 2 নিচে, আর সাইন থিটা মানে হচ্ছে 0/2। তার মানে দাঁড়াচ্ছে cos থিটা সমান হচ্ছে -1 আর সাইন থিটা সমান হচ্ছে 0। তো এখন তোমার কোন পাদে আছে থিটাটা সেটা তোমার দেখতে হবে। তো সাইন থিটা সমান 0, সেটা সাইন 0 ডিগ্রি হতে পারে, আবার সাইন 180 ডিগ্রি হতে পারে। আর কস থিটা সমান হচ্ছে -1। তো কস 0 ডিগ্রির মান আমরা জানি 1। তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি, কস পাই, আর এটাকে লিখতে পারি সাইন পাই।
কেন খেয়াল করো যে তোমার হচ্ছে কস পাই যদি লিখি, কস পাই হচ্ছে কোন পাদে পড়ছে, দেখো এখানে সে +0 হোক আর -0 হোক, হয় দ্বিতীয় নয় তৃতীয় পাদে পড়বে। তো এই দুটো পাদে হচ্ছে তোমার কস নেগেটিভ, তাই হচ্ছে মাইনাস cos 0 আসবে, তার মানে হচ্ছে -1 আসবে। আর সাইন পাই হচ্ছে, দেখো যদি সাইন পাই এই পাদে নিই তাহলে হচ্ছে তোমার পজিটিভ, সুতরাং অ্যাকচুয়াল হচ্ছে π-0 আকারে, এটাও তাই π-0 আকারে, তার মানে হচ্ছে থিটা সমান হচ্ছে পাই। তো আমাদের প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে বলা আছে যে থিটা এর মান হচ্ছে পাই এর সমান, সুতরাং তোমার এখানে অপশান এ। এরপর 7 দাগ, জেড সমান 3i। তো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে। তো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত হবে, তোমার হচ্ছে ঠিক একইভাবে আগেরটার মতো জেড সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা তুমি ধরে নাও। তো তাহলে তোমার আর কস থিটা এটা সমান 0, কারণ এখানে দেখো জেড সমান 3i আছে, তার মানে হচ্ছে 0 + 3i, তুমি এই টাইপের ধরে নাও। তাহলে আর কস থিটা সমান 0, আর সাইন থিটা সমান হচ্ছে 3, তার মানে হচ্ছে আচ্ছা আর এর ভ্যালু কত হবে, আর স্কোয়ার সমান তাহলে 0² প্লাস 3a² মানে অ্যাকচুয়াল 9, তাহলে আর সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে তুমি cos থিটা সমান 0/3, আর এখান থেকে সাইন থিটা সমান 3/3। তাহলে কি পেলে তুমি, cos থিটা সমান হচ্ছে 0 আর সাইন থিটা সমান 1। তো তোমার প্রশ্ন হচ্ছে যে cos থিটা সমান 0 আর সাইন থিটা সমান 1, তো cos 90 ডিগ্রি মান হচ্ছে cos 90 আর সাইন 90 মান হচ্ছে 1, তার মানে তুমি পেয়ে যাচ্ছ থিটা সমান 90 ডিগ্রি। তো থিটা সমান 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কিন্তু আমাদের প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জে রয়েছে, তার কারণ হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে যদি থিটা এর মান -π থেকে এই রেঞ্জে থাকে। তো দেখো 90 ডিগ্রি, তাহলে তোমার হচ্ছে এই রেঞ্জে, এই রেঞ্জেই রয়েছে, সুতরাং তোমার হচ্ছে এখানে আর্গুমেন্ট হচ্ছে π/2। এরপর 8 নম্বর প্রশ্ন, যদি xy বাস্তব হয়, এটা খুবই সোজা প্রশ্ন, আর এটা সমান 0 হয়, তবে x আর y এর মান কত। তো দেখো ডান দিকে যেহেতু 0 রয়েছে, আমরা সেটাকে এরকম ভাবে ভাবতে পারি 0, 0 এই অর্ডার পেয়ার, তাহলে x সমান হচ্ছে 0 আর y সমান হচ্ছে 0, এখানে অপশান ডি। এরপরে 9 দাগে, তো 1/i এর অ্যামপ্লিটিউড বের করতে বলা হয়েছে। তো আমি উপর নিচে i দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হচ্ছে উপরে i, নিচে হচ্ছে i²। i² এর মান কত, -1, তার মানে হচ্ছে -i। তো এটা সমান আর cos থিটা প্লাস i সাইন থিটা ধরে নেওয়া হলো, তার মানে হচ্ছে আর cos থিটা সমান হচ্ছে 0, আর সাইন থিটা সমান হচ্ছে -1। তাহলে আর এর মান কি হবে, আর সমান 0² প্লাস -1 হোল স্কোয়ার, তার মানে অ্যাকচুয়াল 1, তার রুট ওভার করলে 1। তাহলে এখানে তোমার cos থিটা সমান দাঁড়াবে 0/r, তার মানে 0/1, তার মানে অ্যাকচুয়াল 0। আর ঠিক এটা থেকে সাইন থিটা সমান কি আসবে, -1/r, তার মানে হচ্ছে -1/1, তার মানে হচ্ছে -1। এখন প্রশ্ন হচ্ছে এই যে থিটার ভ্যালু এই দুটো সমীকরণ থেকে সেম আসবে, থিটার ভ্যালু সেটা কত। তো এখানে দেখো সাইন থিটা সমান -1, তো আমরা লিখতেই পারি যে সাইন থিটা সমান সাইন থিটা সমান হচ্ছে সাইন -π/2, আর ঠিক একইভাবে এটাতে লেখা যায় cos -π/2, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল থিটা সমান হচ্ছে -π/2। দেখো আমাদের প্রিন্সিপাল ভ্যালু রেঞ্জ ছিল এটা থেকে
এটা, তাহলে আমাদের -π/2 ওই রেঞ্জেই রয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তো এখানে দেখো অপশান সি তে তোমার -π/2 রয়েছে। এরপরে চলো 10-এর দাগে, যে কোনো দুটো জটিল সংখ্যা Z1 ও Z2 এর জন্য কোনটি সঠিক? তো প্রথম যেটা রয়েছে অপশান এ তে, এটা হচ্ছে সঠিক নয়। তার কারণ আমরা থিওরি পার্টে এটা আলোচনা করেছিলাম, এখানে হচ্ছে লেস ইকুয়াল হলে সেটা ঠিক হতো, তো এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল আছে। আচ্ছা, ঠিক একইভাবে অপশান সিও তোমার সঠিক নয়, কারণ ইকুয়াল চিহ্ন রয়েছে। তাহলে পড়ে রইল বি আর ডি, এর মধ্যে কোনটা হবে? এখন বি এরটা একটু আলোচনা করি। এই দ্বিতীয় অপশানটির জন্য আমি একটা এক্সাম্পল রাখছি। মনে করো Z1 সমান হচ্ছে i, একটা কমপ্লেক্স নাম্বার, আর Z2 সমান মনে করো -i। তো এই কমপ্লেক্স নম্বর, প্রথম কমপ্লেক্স নম্বরটি এটা সমান আমি মনে করছি r cos থিটা প্লাস i sin থিটা। তাহলে এখান থেকে তোমার হচ্ছে r cos থিটা সমান হচ্ছে 0 আর r sin থিটা সমান হচ্ছে 1। তার মানে তোমার এখানে r এর মান হচ্ছে 1 আসবে। তো তাহলে cos থিটা সমান হচ্ছে 0 আর sin থিটা সমান হচ্ছে 1/1 মানে 1। তো প্রশ্ন হচ্ছে যে থিটা এর মান এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে সেটা কত ডিগ্রি? তো তুমি পরিষ্কারই দেখতে পাচ্ছ যে থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম এই Z1 এর আর্গুমেন্ট হচ্ছে, তার মানে আর্গুমেন্ট Z1 এটা সমান হচ্ছে π/2। আচ্ছা, এবার দ্বিতীয়টা, এটার ক্ষেত্রে যদি তুমি r cos থিটা প্লাস i sin থিটা ধরে নাও, তাহলে এই দ্বিতীয়টার জন্য কি আসবে আমি একটু নিচে ক্যালকুলেশন করছি। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ r cos থিটা সমান হচ্ছে 0 আর r sin থিটা সমান হচ্ছে -1। তো দুটো সমীকরণকে স্যাটিসফাই করতে হবে, তাহলে r এর মান হচ্ছে 1 আসবে, কারণ দুটো হোল স্কয়ার করে যোগ করেই দেখো, তাহলে r এর মান হচ্ছে 1 আসবে। তার মানে হচ্ছে cos থিটা সমান 0 আর sin থিটা সমান হচ্ছে -1, কারণ হচ্ছে r এর মান 1। তো এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে, তাহলে তোমার আসবে থিটা সমান হচ্ছে -π/2। তাহলে আমার আর্গুমেন্ট Z2 এটা সমান হচ্ছে -π/2। তো তোমার এখন Z1 আর Z2 গুণ করতে হবে। তাহলে এই দুটো ডান দিকেরটা পেয়ে গেছি, রাইট হ্যান্ড সাইডে তাহলে কি আসছে arc Z1 ডট arc Z2, তাহলে এটা হচ্ছে π/2 ইন্টু -π/2, তার মানে হচ্ছে -π²/4। আর লেফট হ্যান্ড সাইডটা কি আছে দেখি, কারণ লেফট হ্যান্ড সাইড হচ্ছে Z1 ডট Z2, সেটা হচ্ছে তুমি আমার এখানে ধরে নেওয়া আছে Z1 মানে i, এর সঙ্গে গুণ আছে -i, তার মানে হচ্ছে -i², তার মানে হচ্ছে i² মানে -1, তার মানে অ্যাকচুয়াল +1। তো এই +1কে যদি আমরা r cos থিটা পোলার ফর্মে ধরে নিই i sin থিটা, তাহলে এখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে r cos থিটা সমান হচ্ছে 1 আর r sin থিটা এটা সমান হচ্ছে 0। তো কারণ এখানে ইমাজিনারি পার্টটা নেই, তো এখানে r এর মান তুমি দেখবে হোল স্কয়ার করে যোগ করে দেখো r এর মান 1 আসবে, তার মানে cos থিটা সমান হচ্ছে 1 আর sin থিটা সমান হচ্ছে 0। তো দুটো সমীকরণকে কখন স্যাটিসফাই করবে? তোমার হচ্ছে থিটা যদি 0 ডিগ্রি হয়, তো তোমার এই 0 ডিগ্রিটা এটাও তোমার প্রিন্সিপাল ভ্যালু, সুতরাং তোমার এখানে হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি। তো তাহলে দেখো এখানে আর্গুমেন্ট অফ Z1 ডট Z2 এটা সমান 0 ডিগ্রি পেলে, আর তোমার হচ্ছে এই আগে আমার করা আছে যে আর্গুমেন্ট Z1 ইন্টু আর্গুমেন্ট Z2 সেটা সমান হচ্ছে -π²/4, তাহলে দুটো তো সমান হলোই না। সুতরাং এইটা, এই যে রিলেশনটা রয়েছে অপশান বিতে, এটা সবসময় সমান নয়। তো
এখন তাহলে তিনটে অপশন হলো না, মানে ডি এর অপশন হবে, কিন্তু তবুও আমি ডি এর অপশনটা একটু আলোচনা করব কেন হবে। তো এখানে তুমি ধরে নাও যে z1 সমান a1 প্লাস ib1 একটা কমপ্লেক্স নাম্বার, আর z2 সমান a2 প্লাস ib2 এটা একটা কমপ্লেক্স নম্বর। তো তোমার মডিউলাস z1 এটা সমান হচ্ছে রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, আর মডিউলাস z2 এটা সমান হচ্ছে রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে আর তোমার রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, মডিউলাস z1 মডিউলাস z1 ইন্টু মডিউলাস z2। তো মডিউলাস z1 মানে হচ্ছে রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার, আর মডিউলাস z2 মানে হচ্ছে রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তার মানে পুরোটা রুটের মধ্যে এই গুণটা আমার করতে হবে। তাহলে a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার b2 স্কোয়ার, আর প্লাস আরো দুটো পদ আসবে, সেটা হচ্ছে a1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার a2 স্কোয়ার। তুমি গুণ করে দেখবে, এটা সিম্পল গুণ। তো এইটা এলো একটা পার্ট। এখন লেফট হ্যান্ড সাইডটায় কি আসবে দেখো, লেফট হ্যান্ড সাইডে তোমার কি আছে, মডিউলাস z1 z2। তাহলে প্রথমে তোমার z1 z2 গুণ করতে হবে। তো z1 ডট z2 এটা সমান আমি যেটা ধরে রেখেছি সেইটা লিখি, এইটা ইন্টু এইটা। কোনটা করলে কি দাঁড়ায়, a1 a2 মাইনাস b1 b2, তার কারণ হচ্ছে আই স্কোয়ার মাইনাস b1 b2, আই স্কোয়ার মানে -1, আর প্লাস আই ইন্টু a1 b2 প্লাস b1 a2 এইটা। এখন এর মডিউলাস যদি নিই, মডিউলাস নিলে আমরা জানি যে রুট ওভার অফ এইটার হোল স্কোয়ার প্লাস এই বন্ধনীর মধ্যে যেটা আছে তার হোল স্কোয়ার। তাহলে তোমার এখানে ভেঙে লিখতে হবে, ভেঙে লিখলে কি দাঁড়াবে, a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার b2 স্কোয়ার, আর এখানে থাকবে -2 a1 a2 b1 b2। আচ্ছা, এবার এইটাকে ভাঙলে কি দাঁড়াবে, প্লাস a1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস 2a1 a2 b1 b2। দেখো এই জিনিসটা দুটো জায়গায় একটা প্লাস একটা মাইনাস আছে, অ্যাকচুয়াল এটা থেকে আরেকটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে এই যে রুট ওভারের মধ্যে এটা। এবার তোমার দেখো এই যে লাইনটা লেখা আছে, এখানে রুট ওভারের মধ্যে যা আছে এখানে কিন্তু রুট ওভারের মধ্যে তাই পড়ে আছে, সুতরাং এই দুটো সমান। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 11, দেখো বলা হয়েছে যে এই দুটো একে অপরের অনুবন্ধী করণী। আচ্ছা, আমার এই প্রথম যে করণীটি আছে এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী করণী মানে আমরা জানি এখানে শুধুমাত্র মাইনাস এটা। তো তোমার বলে দিয়েছে যে এই অনুবন্ধী করণী এইটা হবে, সুতরাং এখানে সাইন এক্স মানে এই রিয়েল মানে এই যে কমপ্লেক্স নাম্বারটা আমার এসছে, এই কমপ্লেক্স নাম্বারটা আর এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল যদি হয় এখানে আমার cos x সমান ওইটার রিয়েল পার্ট আর এই নিচেরটার রিয়েল পার্ট একই হবে। ঠিক একইভাবে ওখানে যে ইমাজিনারি পার্টে যেটা রয়েছে এখানে ইমাজিনারি পার্টে যেটা রয়েছে দুটো সমান হবে। তো তাহলে কি পেলাম, সাইন এক্স সমান হচ্ছে cos x, আর এদিকে পেলাম সাইন 2x সমান cos 2x। তো যদি সাইন এক্স সমান cos x হয় আমরা এটাকে কি লিখতে পারি, cos x যদি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে tan x সমান হচ্ছে 1। তার মানে হচ্ছে দেখো 1 মানে হচ্ছে tan π/4, তো π/4 হতে পারে। আবার আমি একটু তোমাকে ছবিটা এঁকে দেখাচ্ছি। তো tan এর মান পজিটিভ প্রথম পাদে আবার তৃতীয় পাদেও, সুতরাং আমরা বলতে পারি যে এখান থেকে x সমান
এন পাই প্লাস পাই বাই ফোর। কেন তুমি দেখে নাও যে আমি এন এর মান যদি 1 বসাই তাহলে পাই প্লাস পাই বাই ফোর মানে তৃতীয় পাদে পড়ছে, আবার এন এর মান যদি 2 বসাই তাহলে 2 পাই প্লাস পাই বাই ফোর মানে সেটা প্রথম পাদে চলে আসছে। তো এন এর মান 0 বসালে পাই বাই ফোর, সুতরাং আমার দেখো প্রথম এবং তৃতীয় পাদে পড়ে যাচ্ছে, সুতরাং আমার এক্স এর ভ্যালু এটা আসছে। ঠিক একইভাবে এই দ্বিতীয় সমীকরণটি যদি সমাধান করি তাহলে tan 2x এটা সমান 1। ঠিক 1 যেহেতু আমার ওই প্রথম আর তৃতীয় পাদে tan এর মান পজিটিভ, তাহলে আমি লিখতে পারি 2x সমান হচ্ছে n পাই প্লাস পাই বাই ফোর। এবার x সমান 2 দিয়ে যদি ভাগ করি তাহলে n পাই বাই, জাস্ট দুজনকেই 2 দিয়ে ভাগ। খেয়াল করো এখানে x এর যে ভ্যালু রয়েছে এখানে x এর কিন্তু আলাদা ভ্যালু এসছে, আমার এটা হওয়ার কথা নয়, আমার দুটো ভ্যালু সেম আসার কথা। সুতরাং আমার এখানে এই যে উত্তরগুলো রয়েছে এগুলো কোনোটাই হবে না, তাহলে তোমার হচ্ছে এখানে x এর কোনো মানই নেই। এবার চলে যাই 12 দাগের প্রশ্ন। এটা খুবই সোজা প্রশ্ন, তোমার এটার মান বের করতে বলা হয়েছে, আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি। তো 1 প্লাস আই, আর আই স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, -1। তারপর আছে আই কিউব, আই কিউবের জায়গায় কি লিখবো, আমি একটুখানি তোমাকে রাফে করে দেখাচ্ছি। আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু আই, তার মানে কিন্তু মাইনাস আই, তাহলে এখানে কি হবে মাইনাস আই। ঠিক একইভাবে আই এর মাথায় 4, তার মানে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তার মানে -1 ইন্টু -1, তার মানে হচ্ছে +1, তাহলে এখানে কি দাঁড়াবে +1। আমি এই লাইনের পরের লাইনটা এখানে লিখেছি, তাহলে কি প্রথমটা 1, দ্বিতীয়টা আই থেকে গেছে, আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, আর আই ফোর মানে হচ্ছে +1। এইবার এটা যোগ বিয়োগ করো, দেখো আই থেকে আই এটা তো বাদ হয়ে গেল, এই একটা +1 একটা -1 চলে গেল, তাহলে শুধু পড়ে থাকছে অনলি 1, তাহলে অপশান বি। এরপর 13 দাগে বলেছে এটি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সত্যি। আচ্ছা, এই যে কমপ্লেক্স নম্বর, দুটো কমপ্লেক্স নম্বরের গুণ আছে, আমি গুণটা করছি, তাহলে এ আর সি গুণ করলে হচ্ছে এ সি প্লাস এ আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই স্কোয়ার বিডি। তো এইখানে এসি আই স্কোয়ার মানে আমি জানি -1, তার মানে হচ্ছে -বিডি, এটা একটা পার্ট। আর এখান থেকে আই কমন নিলে এডি প্লাস বিসি। তোমাকে বলে দিয়েছে এটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, সুতরাং এইটা সমান 0, কারণ আই এর পার্ট থাকবে না, তার মানে হচ্ছে এডি প্লাস বিসি সমান হচ্ছে 0 হতে হবে। তাহলে তোমার এখানে অপশন ডি তে রয়েছে। এরপর 14 দাগের প্রশ্ন বলেছে এটি একটি কাল্পনিক সংখ্যা হলে কোনটি সত্যি। তো কাল্পনিক সংখ্যা মানে একইভাবে আমি গুণটা করে নেব, এ এক্স মাইনাস আই এ ওয়াই প্লাস আই বি এক্স, জাস্ট গুণ করছি, মাইনাস আই এ স্কোয়ার বি ওয়াই। তো এখান থেকে দেখো এ এক্স এর সাথে হচ্ছে এই যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ার মানে -1, তার মানে অ্যাকচুয়াল ওটা হচ্ছে প্লাস বি ওয়াই, আর এর পরেরটা হচ্ছে প্লাস আই ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই। তো এটা যেহেতু কাল্পনিক সংখ্যা তাহলে এই পার্টটা 0 হবে, তাহলে আমরা বলতে পারি এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 0, তার মানে হচ্ছে একদম প্রথমে। এরপর 15 দাগ বলেছে নিচের কোনটি জেড সমান 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড। তো আমরা জেড সমান 1 আমরা কি লিখতে পারি, জেড সমান হচ্ছে আর কস থিটা, এটা সমান 1, আর আমি এখানে 1 প্লাস আই ইন্টু 0 লিখছি, তাহলে আর কস থিটা সমান হচ্ছে 1, আর আর সাইন থিটা এটা সমান হচ্ছে 0। তার এখানে তুমি দুটো হোল স্কোয়ার করে যদি যোগ করো তাহলে আর সমান হচ্ছে তোমার দেখবে 1 চলে আসবে, তাহলে কস থিটা সমান হচ্ছে 1, এটা যদি 1 হয় তাহলে সাইন থিটা সমান হচ্ছে 0। তো এখানে এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে থিটা এর কোন ভ্যালু, তোমার হচ্ছে
দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং তোমার হচ্ছে একদম অপশন এ। এরপর তুমি চলো 16 দাগে। বলেছি এই জটিল সংখ্যার মডিউলাস। তো আগে তোমাকে হর থেকে আই কে তাড়াতে হবে। তাহলে উপর নিচে কি করবে, ঠিক যেমন ভাবে তোমরা করণী নিরসন করতে, এখানেও ঠিক তেমন করতে হবে। তাহলে উপরে গুণটা করো, √5 প্লাস i√3 মাইনাস i√5 প্লাস i স্কোয়ার, এক সেকেন্ড, প্লাস হবে না, মাইনাস i স্কোয়ার ইন্টু √3, আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে হচ্ছে 5 মাইনাস i স্কোয়ার ইন্টু 3। তাহলে উপরে দাঁড়াচ্ছে √5, আর এই জিনিসটা দেখো i স্কোয়ার মানে -1, তার মানে কিন্তু এটা প্লাস √3, আর এখানে থাকবে প্লাস i ইন্টু √3 মাইনাস √5, আর নিচে হচ্ছে 5, i স্কোয়ার মানে -1 মানে প্লাস 3। তাহলে নিচে হচ্ছে 8 থাকবে, উপরে থাকবে √3 প্লাস √5 প্লাস i ইন্টু √3 মাইনাস √5, আর নিচে হচ্ছে 8। এখন তোমার কি করতে বলেছিল, বলছে এই জটিল সংখ্যার মডিউলাস। তো আমাদের মডিউলাসের কি নিয়ম ছিল, আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখে নিতে পারো, √3 প্লাস √5 নিচে 8, এটা প্লাস i √3 মাইনাস √5 আর নিচে 8। তাহলে মডিউলাস বের করতে বলেছে, যদি এটাকে আমি জেড হিসাবে লিখে নিই, তাহলে মডিউলাস জেড এটা সমান হচ্ছে √, প্রথমটার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে √3 প্লাস √5 এর নিচে 8 এর হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √5 নিচে 8 এর হোল স্কোয়ার। তো এখানে এই যে নিচে দেখো দুজনারই 8 স্কোয়ার রয়েছে, তো আমি এটা বাইরে বের করে দিচ্ছি। তো বাইরে যদি কমন নিয়ে বের করি তাহলে 1/8 হয়ে বের হবে, আর √এর মধ্যে কি থাকবে, √3 প্লাস √5 এর হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √5 এর হোল স্কোয়ার। তো এখানে এই যে রুটের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে এটা থাকলো, আর এর ভেতরে থাকছে 5 3 8 আর 2 হচ্ছে 16, 16 বর্গমূল করলে 4, এবার কাটাকাটি করলে হাফ। তাহলে মডিউলাস কত বেরোলো, আমার হাফ বেরোলো। এবার একটু অপশানের দিকে দেখো, অপশান সি তে রয়েছে হাফ। আজকে এই পর্যন্ত রাখছি।